নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা ম্যাথ প্র্যাকটিস সেট 4 নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু 1 থেকে 3 পর্যন্ত যেসব সেট আলোচনা করেছি সেগুলো কিন্তু তোমরা যারা এখনও দেখোনি তারা দেখে নিতে পারো। খুব বেসিক থেকে কিন্তু আমরা শুরু করেছি, যা আপকামিং যেসব পরীক্ষা আছে, বিশেষ করে রেলওয়ে পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে গ্রুপ ডিকে টার্গেট করেই কিন্তু আমরা এই সেটগুলো কিন্তু আনছি। ওকে, এছাড়াও কিন্তু কম্পিটিটিভ জিকের ক্লাস কিন্তু দেওয়া হয়। তো যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারো। তো চলো আজকে যে ম্যাথ প্র্যাকটিস সেট সেটা নিয়ে 4 নম্বর যে সেট করাবো সেটা নিয়ে আলোচনা করি। এর আগে একটা জিনিস বলি, আজকে তোমরা ফ্রন্ট পেজেই দেখতে পাচ্ছ যে আমি কিছু সেট আপ চেঞ্জ করেছি। তো যদি কারোর মনে হয় যে কালারের সমস্যা হচ্ছে, আমার মনে হয় ব্ল্যাক বোর্ড বোর্ডটা ব্ল্যাক থাকলে কি হয়, তোমার লাইটটা চোখে কম লাগবে। আমি সেই অনুপাতে সেই হিসাব করে এটাকে করলাম সেট আপটা। তো যদি মনে হয় যে না অসুবিধা হচ্ছে তাহলে তোমরা কমেন্টে জানিও, আমি আবার আগের সেট আপে নিয়ে চলে আসবো। ওকে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেটা বলবে সেটাকেই কিন্তু প্রায়োরিটি আমরা দেব। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো কি আছে। বলছি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেমি এবং প্রস্থ 10 সেমি। যদি সেটির দৈর্ঘ্য 25 সেমি করা হয় তবে ক্ষেত্রফল একই রাখতে গেলে প্রস্থ কত করতে হবে। দেখো, তোমাদের এর আগেও অনেকবার বলেছি যে আয়তক্ষেত্র এর যে ক্ষেত্রফল, আয়তক্ষেত্র এরকম দেখতে হয়, তার ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? তাহলে যদি 18 সেমি, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 18 সেমি হয় আর প্রস্থ যদি 10 সেমি হয়, তাহলে তাদের গুণফল কত হবে, 180 সেমি। 180, এটা কি বেরোলো, এটা হচ্ছে ক্ষেত্রফল বেরোলো। বেশি লিখবো না, দেখবে তুমি পরীক্ষার হলে ঠিক এরমই তুমি করতে হবে, কিন্তু তোমার ছবি আঁকারও কোনো প্রয়োজন নেই। তুমি জাস্ট অঙ্ক পড়বে আর সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন করতে থাকবে হাতে, তো এটা একবারই হয়ে যাবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কত পেলাম, 180। এবার বলছে যদি এই আয়তক্ষেত্রটি সেটির দৈর্ঘ্য যদি 25 সেমি করা হয়, তাহলে 18 থেকে যদি 25 সেমি করি, ঠিক আছে আমি 18টা করলাম 25 সেমি, তাহলে দৈর্ঘ্য এখন বর্তমানে হলো 25 সেমি। কিন্তু বলছে 25 সেমি করা হয় এবং ক্ষেত্রফল একই রাখতে, ক্ষেত্রফল চেঞ্জ করব না। তাহলে আমি মনে করলাম দৈর্ঘ্য কত সেমি করতে হবে সেটা জানি না, তো আমি ধরে নিলাম দৈর্ঘ্য 25 সেমি, প্রস্থ কত সেমি করতে হবে সেটা জানি না, তো প্রস্থ ধরে নিলাম 1 সেমি। কিন্তু ক্ষেত্রফল আমি রাখবো সেই 180, এটাই আমাকে কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু 180/25। এবার পরীক্ষার হলে থোড়ি না তুমি 180/25 লিখবে, তুমি তো ডাইরেক্ট এইখান থেকেই কাটাকাটি শুরু করে দেবে, এইখান থেকেই। ওকে, 5 দিয়ে কাটলে কত হবে, 5 দিয়ে কাটলে 5 × 5 = 25। আমি এইখানে কাটাকাটি করলাম, তোমাদের দেখালাম। তো 5 × 5 = 25 আর 5 দিয়ে এইখানে হচ্ছে 5 × 10 3 × 5 = 15, 3 × 5 = 15, 15 আর 3 = 18, তো 5 × 6 = 30, 5 × 6 = 30, তোমার 36। তো 36কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 × 7 = 35, 5 × 7 = 35, 1 তার মানে 7.1, সরি 5 × 2 = 10, তার মানে 7.2 ইজ আ রাইট আনসার। অপশান নাম্বার সি ইজ আ কারেক্ট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে অঙ্কটা করলাম। তো এইভাবেই কিন্তু পরীক্ষার হলে এটা করতে এতটা টাইম লাগে না, যদি তুমি মনে মনেই অঙ্কগুলো করে ফেলতে পারবে। ঠিক আছে, পুরো প্র্যাকটিস করতে করতে এগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। নেক্সট অঙ্ক দেখো, এই যে অঙ্কটা অর্থাৎ তোমাকে দিয়ে দিয়েছে a + 1/a, এটা সমান বলেছে 6। যদি 6 হয় তাহলে বলেছে a⁴ + 1/a⁴, এটা সমান কত। তোমরা যারা যারা রেলের পরীক্ষা বিগত বছরে দিয়েছো, বিগত যে রেলের পরীক্ষা হয়েছে, বা যারা উত্তীর্ণ হয়েছো বা যারা উত্তীর্ণ হওনি, তারা অনেকেই জানো যে এই টাইপের কোশ্চেন কিন্তু রেলে একটা থাকেই। তাহলে এই কোশ্চেন করলে কীভাবে করলে খুব তাড়াতাড়ি করা যায়, দেখো আমি তোমাদের আগে বেসিকটা বোঝাই, তাহলে তুমি অ্যাডভান্স তখনই শিখতে পারবে যখন বেসিক তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে। আমাদের একটা ফর্মুলা আছে, তোমাকে ফর্মুলা একটা জানতে হবে, সেটা কি, a² + b²। এর ফর্মুলা হচ্ছে a + b তার হোল স্কোয়ার - 2ab। এই ফর্মুলা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, বা এটাকেই লেখা যায় a - b তার হোল স্কোয়ার + 2ab। এই যে ফর্মুলাটা সেটা তোমাকে জানতে হবে। এবার তোমাকে বার করতে বলেছি কি, আমাকে a⁴ + 1/a⁴, তো প্লাস চেয়েছে, তাহলে আমি মাইনাসের, আর এইখানে দেওয়া আছে কি সব প্লাসের দেওয়া আছে, তো আমার মাইনাস নিয়ে কাজ নেই। তো এইটুকু আমি ফর্মুলাটা তোমাদের বললাম, তোমরা ফর্মুলাটা লিখে রাখতে পারো। তো আমি এটাকে মুছে দিলাম এবার।
ওকে, এই ফর্মুলাটাকে আমি মুছে দিলাম। এবার দেখো, আমাকে চেয়েছে, আমি আগে নর্মাল মেথডে আমি তোমাদের বোঝাই। আমাকে a প্লাস 1/a ইকুয়াল টু 6 দেওয়া আছে। এবার আমি এইখান থেকে আমাকে এইখানে বার করতে হবে a টু দি পাওয়ার 4। আরে a টু দি পাওয়ার 4কে তো আমি লিখতে পারি না, a স্কোয়ার তার স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার হোল স্কোয়ার। অর্থাৎ এইটাকে তার মানে লেখা যায়, এই যে এটা যদি আমি মনে মনে a ধরি আর এটাকে যদি মনে মনে b ধরি, তাহলে আমি ফর্মুলা কী লিখতে পারি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এখানে 1/a স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার 2ab। ক্লিয়ার? এইমাত্র যে ফর্মুলা লিখলাম সেই ফর্মুলা অনুযায়ী কিন্তু লিখেছি। ওকে, এবার তাহলে আমাকে মান জানতে হবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত। এবার দেখো, এইখানে যদি a প্লাস 1/a এটা সমান বলে দেওয়া আছে 6, আমি উভয় দিকে কী করলাম, বর্গ করলাম, উভয় দিকে বর্গ করে দিলাম। তো যদি বর্গ করি তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস 2a বি 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত আছে, 6 কত হবে, 6 স্কোয়ার মানে কি 6 × 6 = 36। তো এটা আলাদা পার্ট, এটাকে আলাদা করে দিলাম। ওকে, তাহলে আমরা কি পেলাম, এই বি স্কোয়ার দিলাম কেন, সরি, এটা 1/a স্কোয়ার হবে, বি স্কোয়ারটা হবে 1/a স্কোয়ার। ওকে, 1/a স্কোয়ার। আমার দরকার কি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, তাহলে আমি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সাজিয়ে নিলাম, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু, দেখো এই এ কেটে গেল আর দুইটাকে আমি বাঁদিকে আছে ওটাকে ডান দিকে নেব, তাহলে 36 মাইনাস 2 তার মানে কত হবে 34। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার কত পেলাম, 34। ওকে, আমি শর্ট ফর্মে তোমাদের শেখাচ্ছি, আগে বেসিকটা তোমরা বুঝে নাও। তাহলে এইখানে যদি আমি 36 লিখি, তাহলে দেখো এইখানে a স্কোয়ার কেটে যাবে, তার মানে এটা হবে 34। ওকে, আচ্ছা জাস্ট 1 মিনিট, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে 34। তো 34 স্কোয়ার মাইনাস 2। ক্লিয়ার? তাহলে 34 কত সেটা তোমার জানতে হবে। দেখো 34 গুণ, এর আগেও শিখিয়েছি কীভাবে গুণ করতে হয় খুব তাড়াতাড়ি। সেম হলে তো কোনো ব্যাপারই না, সেম হলে তোমার 4 × 4 = 16, 4 × 4 = 16, এইদিকে 3 × 4 = 12, এইদিকে 3 × 4 = 12, 12 কত 24, আর এইদিকে 24 আগে কত 25 এর 5। ওকে, 25 এর 5 হাইতক্রমার 2, 3 × 3 = 9, 10 11, অর্থাৎ 1156। তাহলে 1156 এইটার মান বেরিয়েছে 1156। তো 1156 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে কত হবে 1154। তো 1154 অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা কিভাবে করলাম তোমরা সেটা বুঝতে পেরেছো। এবার তোমাদের আসল খেলাটা দেখাই, আসল খেলাটা কোথায়, তার জন্য একটা নতুন পেজ নিই। দেখো আমাকে কি দেওয়া আছে, a প্লাস 1/a = 6। দেখো আমাকে দেওয়া আছে, না আসল খেলাটা কোথায় খেলবে দেখো, a প্লাস 1/a = 6। তাহলে আমি বুদ্ধি করে, আমাকে যখন a টু দি পাওয়ার 4 বার করতে বলেছি, দেখো আমাকে বার করতে বলেছি কি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান বার করতে বলেছে। তাহলে আমি আগে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মানটা আগে বার করি। সেটা কীভাবে বার করব, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর ফর্মুলা কি, a প্লাস b, আমি এইমাত্র বললাম a প্লাস b মানে এখানে কি, বারবার b লিখে ফেলছি, b মানে এখানে 1/a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b মানে 1/a। কী করে বললাম, আমি বলেছি এটাকে a ধরবে, এটাকে b ধরবে। এই যে a প্লাস 1/a এই মান কত দেওয়া আছে, আমার কোশ্চেনে দেওয়া আছে 6। তাহলে 6 মানে 36, মানে 6 স্কোয়ার মাইনাস 2, কেননা a কেটে যাবে। অর্থাৎ আমরা পেলাম, ভালো করে বুঝবে কিন্তু বিষয়টা, আমরা পেলাম 36 মাইনাস 2 মানে 34। এটা তো পেলাম। এবার ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, আমরা এটা এত কিছু না করে আমরা ডিরেক্টলি করতে পারি না। কীরকম, a প্লাস 1/a ইকুয়াল টু যদি 6 হয়, জাস্ট 1 মিনিট, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে নিলাম, a প্লাস 1/a ইকুয়াল টু যদি 6 হয়, তাহলে আমরা ডিরেক্টলি লিখতে পারি না যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস 2। আরে পিটা কোনটা, পিটা হচ্ছে এই যে 6টা,
মানে a প্লাস 1/a ইকুয়াল টু পি যদি হয়, এটাকে যদি পি ধরে নাও মনে মনে, তাহলে পি স্কোয়ার মাইনাস 2 একবারে বলতে পারি। তাহলে এত বড় ফর্মুলা তোমার লেখার কোনো প্রয়োজন নেই, তুমি ডিরেক্টলি করবে। যখন প্লাসে দেওয়া থাকবে তখন পি স্কোয়ার মাইনাস 2 হবে, কারণ এইখানে মাইনাস আছে, এই যে মাইনাস, তো পি স্কোয়ার মাইনাস 2, পি মানে কত, পি মানে 6, তাহলে 36 মাইনাস 2 মানে 34। তো একবারে চলে আসলো, একবারে মানটা পেয়ে গেলে। আবার যদি মনে করো এবার আমাকে চেয়েছে a⁴ প্লাস 1/a⁴, তাহলে ওটা কী করবে, a⁴ প্লাস 1/a⁴, ওকে লিখবে আবার পি স্কোয়ার মাইনাস 2। কিন্তু এইখানে পি মানে কত, এইখানে পি মানে যেটা 34 বেরোলো সেই 34, তার মানে কি 34 স্কোয়ার মাইনাস 2, তাহলে 34 কত, 1156, 1156 মাইনাস 2 তার মানে কত, 1154। তাহলে অঙ্কটা কিন্তু তোমার এত সূত্র আমি জাস্ট বোঝালাম যে কিভাবে অঙ্কটা হয়। তাহলে তোমরা এই টাইপের যে কোনো অঙ্ক আসুক না কেন, যদি দুটোই প্লাস দেওয়া থাকে, মানে তোমার কোশ্চেনও ধরো প্লাসের দেওয়া আছে এবং মানটা বার করতে হবে প্লাসের, তাহলে স্কোয়ারের যত বড়ই দিক না কেন, ধরো a4 জায়গায় তোমার a8 দেওয়া থাকলো, তার মানে 4 তার হোল স্কোয়ার, তখন পি স্কোয়ার মাইনাস 2 তোমাকে 3 বার করতে হবে। তো যাই দেওয়া থাক না কেন এইভাবেই অঙ্কটা হবে, অর্থাৎ পি স্কোয়ার মাইনাস 2 এই ভ্যালু ধরে তুমি করতে করতে যাবে এবং অঙ্কটা মিলে যাবে। তো এইভাবে কিন্তু শর্টে তোমাকে অঙ্কটা করতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে কোনো লাইট হাউসের শীর্ষ থেকে দুটি জাহাজের উন্নতিকোণ যথাক্রমে 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি। আগে উন্নতিকোণ মানে কি একটু বুঝে নাও, এটা একটা ট্রাইগোনোমেট্রির কোশ্চেন, মানে ত্রিকোণমিতির কোশ্চেন, এবং যেগুলো এনটিপিসি বলো, রেলওয়ে গ্রুপ ডি বলো, থাকবে, গ্যারান্টি থাকবে, এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে। তো আগে উন্নতিকোণ আর অবনতিকোণ কাকে বলে এটা একটু বুঝে নাও। ধরো সাপোজ মনে করো এটা একটা লাইট হাউস, এইখানে যে অঙ্কটা দিয়েছে আমি সেই অঙ্কটা দিয়ে বোঝাচ্ছি। এটা একটা লাইট হাউস, তো লাইট হাউস থেকে এইখানে একটা কোণ সৃষ্টি হয়েছে আর এইখানে একটা কোণ সৃষ্টি হয়েছে। এবার তোমরা বলো তো একটা জিনিস, তোমরাও নিজে বলো যে এই কোণটা ছোট নাকি এই কোণটা ছোট? তো নিঃসন্দেহে বলবে যে হ্যাঁ স্যার এই কোণটা ছোট, তাই কি না? এই কোণটা বলবে ছোট, এই কোণটা বড়, তাই কি না? তো অটোমেটিক্যালি যে এই যে বলেছে যে লাইট হাউসের শীর্ষ থেকে উন্নতিকোণ যথাক্রমে 45 ডিগ্রি আর 30 ডিগ্রি, তাহলে কোনটা 30 ডিগ্রি? এটা হচ্ছে 30 ডিগ্রি আর এইটা হচ্ছে 45 ডিগ্রি। আশা করি তোমাদের এইটা নিয়ে কোনো প্রশ্ন নেই যে কোনটা স্যার 30 ডিগ্রি হবে, কোনটা 45 ডিগ্রি হবে, সেটা কি করে বুঝবো? তো যেটা দূরের কোণ সেটা হচ্ছে তোমার ছোট কোণ হবে, আর যেটা যত কাছে আসবে তত কী হবে, অ্যাঙ্গেল বড় হয়ে যাবে। আশা করি এইটুকু নিয়ে সমস্যা নেই। বলছে জাহাজ দুটি পরস্পর থেকে 200 মিটার দূরত্বে থাকলে, তাহলে এই জাহাজ একটা এইখানে আছে আর এই জাহাজ একটা এইখানে আছে, এবং এদের মধ্যে যে ডিস্টেন্স, এই যে এইটুকু থেকে এইটুকু যে ডিস্টেন্স, সেটা বলেছে 200 মিটার। আগে বুঝে নাও, তারপরে তোমরা বাড়িতে ট্রাই করো, দেখবে খুব সহজেই অঙ্কগুলো পারবে। ঠিক আছে, এইটুকু 200 মিটার। বলছে লাইট হাউসটার উচ্চতা কত, তোমাকে চেয়েছে এটার উচ্চতা কত। ওকে, এবার দেখো আমি ধরে নিলাম যে লাইট হাউস এর উচ্চতা হচ্ছে এইচ, আমি ধরে নিলাম এর উচ্চতা এইচ, আর এইটুকু ডিস্টেন্স, এই যে এইটুকু ডিস্টেন্স কত বলেছে, 200 মিটার বলে দিয়েছে, আর এইটুকুকে আমি ধরে নিলাম, এই যে এইটুকু যে ডিস্টেন্স সেটা ধরে নিলাম এক্স, এইটুকু এক্স ধরে নিলাম। তাহলে আমি একটা ইকুয়েশন ধরে নিই, মানে সরি ইকুয়েশন বলছি কেন, আমি পয়েন্ট ধরে নিই। এটা ধরে নিলাম এ বিন্দু, এটা ধরে নিলাম এ বিন্দু, এটা এ, এটা বি, এটা সি বিন্দু, আর এটা ডি বিন্দু। আমি 3টে বিন্দু আলাদা আলাদা দিলাম। এবার তোমাকে 3টে ত্রিভুজ ধরতে হবে, এখানে দুটো ত্রিভুজ হচ্ছে। কোন কোন ত্রিভুজ? জাস্ট 1 মিনিট। এটা একটা ত্রিভুজ, দেখো এইটা একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ কোনটা, এইটা একটা ত্রিভুজ, সরি এই পুরোটা একটা ত্রিভুজ, এই যে পুরোটা একটা ত্রিভুজ। ওকে, পুরোটা, অর্থাৎ এখানে দুটো ত্রিভুজ কী কী, এ বি সি ত্রিভুজ, এ বি সি, আর একটা ত্রিভুজ কি, ত্রিভুজ এ বি ডি, এই দুটো ত্রিভুজ। আগে বুঝে নাও, তারপরে কি করে শর্টে করবে সেটা তোমাদের বোঝাচ্ছি। আগে জিনিসটা বুঝে নাও, না বুঝলে এই অঙ্ক করতে পারবে না কিন্তু।
তোমাকে যখনই এই অঙ্ক দেবে না, ম্যাক্সিমাম ট্যান থিটা হিসাবে ফর্মুলা আসবে, ট্যান থিটা। তো ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, তোমাকে এটা মাথায় রাখতে হবে। অন্যান্য ফর্মুলা আসবে, কিন্তু যখন নিচের ভ্যালু দেবে, যেমন এখানে দেখো সব বেসের ভ্যালু দিয়েছে, আমাকে লম্ব চেয়েছে। লম্ব মানে কি? এইটা হচ্ছে লম্ব, এই যে এইচের মান যেটা সেটা হচ্ছে লম্ব, এই ভ্যালুটা আমাকে চেয়েছে। যে যখন এই টাইপের লম্ব তোমাকে চাইবে আর নিচে বেস দেওয়া থাকবে, তখন তোমাকে ভাবতে হবে আমাকে ট্যান থিটা দিয়ে কাজ করতে হবে। তাহলে আমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রে করি, অর্থাৎ ত্রিভুজ এবিসি, তো ত্রিভুজ এবিসির ক্ষেত্রে ট্যান আমাকে কত ডিগ্রি? এটা 45 ডিগ্রি। এই যে এটা বললাম এবিসির ক্ষেত্রে 45 ডিগ্রি, তাহলে ট্যান 45 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব মানে কোনটা? লম্ব মানে এইটা এবি, তাহলে এবি মানে কত? এইচ বলেছি, আর ভূমি কত? ভূমি হচ্ছে বিসি। ঠিক আছে, এবার ট্যান 45-এর মান কত? 1, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে ট্যান 45 যদি 1 হয়, তাহলে আমি বলতে পারি এইচ ইকুয়াল টু বিসি, তাই কি না? এইচ ইকুয়াল টু বিসি, আর বিসি মানে কি ধরেছি? বিসি মানে এক্স ধরেছি। তুমি এক্স না ধরলেও এটা বিসি হিসেবে রাখতে পারো, কোনো চাপ নেই। এটা একটা ফর্মুলা। আমি সহজে কী করে করবে সেটা আসছি, আগে জিনিসটা বুঝে নাও। আর যদি বড় ত্রিভুজটা ধরি, অর্থাৎ ত্রিভুজ এবিডির ক্ষেত্রে ধরি, ত্রিভুজ এবিডির ক্ষেত্রে নিচে করলাম যদি ধরি, তাহলে আমরা পাবো এইচ ইকুয়াল টু, অর্থাৎ ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু কত পাবো? লম্ব মানে এইচ বাই পুরোটা, অর্থাৎ বিসি প্লাস 200, তাই কি না? বিসি প্লাস 200। আচ্ছা, বিসির মান কী পেয়েছি? বিসির মান এইচ হয়েছে না, বিসি ইকুয়াল টু এইচ পেলাম তো। আবার ট্যান 30 মানে কত? ট্যান 30 মানে হচ্ছে তোমাদের মনে রাখতে হবে, ট্যান 30 মানে হচ্ছে 1/√3। ওকে, ট্যান 30 মানে হচ্ছে 1/√3। তাহলে 1/√3 ইকুয়াল টু এইচ বাই বিসি মানে এইচ, তাহলে এইচ প্লাস 200। ক্লিয়ার? আমাকে বার করতে হবে এইচের মান। তাহলে আমি কোনাকুনি দেখো 1/√3 ইকুয়াল টু এইচ বাই এইচ প্লাস 200, এটা পরের পেজ নিলাম একটা। তাহলে আমরা পেয়েছি হচ্ছে 1/√3 ইকুয়াল টু এইচ বাই এইচ প্লাস 200। তাহলে কোনাকুনি গুণ করি, তাহলে কোনাকুনি গুণ করলে পাবো হচ্ছে h√3 সমান এইচ প্লাস 200। তোমরা কোনাকুনি গুণ জানো, বজ্রগুণন যে ব্যাপারগুলো। আচ্ছা, এইচটাকে এইদিকে আনলাম, তো h√3 মাইনাস এইচ ইকুয়াল টু 200, বা আমি যদি এইচ কমন নিই, তাহলে √3 মাইনাস 1 ইকুয়াল টু 200, বা এইচ ইকুয়াল টু 200 বাই √3 মাইনাস 1। তোমরা জানো √3 মাইনাস 1 উপর নিচে গুণ হয়, তখন তাহলে কী হবে? তাহলে এইচ ইকুয়াল টু 200 √3 প্লাস 1, কেন অনুবন্ধীকরণই, তোমরা শুনেছো অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ হবে, আর √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। ক্লিয়ার? √3 মাইনাস 1 √3 প্লাস 1 মান কত আসবে? তাহলে 200 ইন্টু √3 প্লাস 1 বাই, এটা এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা, তার মানে কত হবে? √3 তার হোল স্কোয়ার, √3 তার হোল স্কোয়ার মানে কি? 3 মাইনাস 1, অর্থাৎ এখানে ক্যালকুলেশন করলে 200, তাহলে 200 মানে 2 এখানে কাটলে হচ্ছে 100। ক্লিয়ার? তাহলে এইচ ইকুয়াল টু বেরোলো, আমার এইচ ইকুয়াল টু বেরোলো 100 ইন্টু √3 প্লাস 1। আচ্ছা, √3 মান কত? √3 মান কত? √3 মান হচ্ছে 1.732, √3 মান হচ্ছে 100, এখানে হচ্ছে 1.732 প্লাস 1, তো এটা প্লাস 1.0, তার মানে 2.732, তাহলে 200.732। ওকে, কেননা 2 100 200। দাঁড়াও, এইদিকে অপশনটা দেখো, এই যে, তার মানে 200.732 মানে কি? এটা মিটার আছে, আমাকে এখানে মিটারে দিয়েছে, দেখো 273 মিটার ইজ দ্য রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার? 273 মিটার কী করে হলো দেখো, এখানে একটা জিনিস বলি, আমার 1.732 আর 1 যদি যোগ করি, তাহলে 2.732, আর 2.732 এর সঙ্গে যদি করি, তাহলে দশমিক 2 জিরো ওইদিকে চলে যাবে, তার মানে এইখান থেকে বোঝা যাচ্ছে 273, কেননা এটা তো 2.732 হবে, তো দশমিক 2 ঘর ওইদিকে চলে যাবে, তার মানে 273 সামথিং, তো এইখান থেকে বোঝা যাচ্ছে, তো অ্যান্সার হবে কত? 273 মিটার। এবার তোমরা বলতে পারো, স্যার এত বড় অঙ্ক আমরা করব কী করে?
জাস্ট 1 মিনিট। দেখো এবার শর্টে কীভাবে করবে। দেখো একটা জিনিস আমাদের এটা বোঝানোর জন্য একটা পেজ আমার লাগবে, আমি একটা পেজ নিই, জাস্ট 1 মিনিট। ওকে, দেখো আচ্ছা একটা পেজ নিতে হবে। এবার একটা জিনিস লক্ষ্য করো যে কিভাবে তুমি শর্টে করবে। আমাকে প্রশ্ন তোমরা বলতেই পারো যে স্যার এত বড় করে আমরা করব কি করে। তার জন্য একটুখানি সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট তোমাদের করতে হবে। দেখো একটা জিনিস বোঝো, একটা জিনিস বুঝবে। আচ্ছা বলো তো কোনো সমকোণী ত্রিভুজ, আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এই কোণটা সমকোণ তোমরা সবাই জানো, তবেই লম্ব ভূমি এটা জানো, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, এটা তোমরা সকলেই জানো। এবার তোমরা বলো একটা সমকোণী ত্রিভুজের এই কোণটা তো সমকোণ, এটা তো ফিক্সড। যদি এটা 45 হয় তাহলে অটোমেটিক্যালি এটা 45 হবে কি না? আরে এটা তো 90 ডিগ্রি, আর আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই কোণটা 45 ডিগ্রি হতে বাধ্য। এবার তোমরা বলো দুটো কোণ, কোনো ত্রিভুজের দুটো কোণ যদি সেম হয় তাহলে সেই ত্রিভুজটাকে কী ত্রিভুজ বলা হয়? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমি বলতে পারি যে এই বাহুটা, জাস্ট 1 মিনিট, এই বাহুটা আর এই বাহুটা সমান কি না? দুটো বাহুই সমান বলতে পারি তো। তাহলে এর মান যা হবে এর মানও তাই হবে। তো ওইখান থেকে প্রথম ত্রিভুজ নিয়ে যে কাজটা করেছি আমি একটু বোঝাচ্ছি, দাঁড়াও। এই যে এইখানে প্রথম ত্রিভুজ নিয়ে যে কাজটা করলাম, এই যে H=BC বার করলাম, এই যে H=BC, এটা তুমি দেখেই বুঝে নিতে হবে যে 45 ডিগ্রি আছে মানেই লম্ব আর ভূমি সেম। তো এইখান থেকেই তোমার সময়টা বেঁচে যাবে। এইখানে তুমি তাহলে কী পেলে? H=X, মানে H যা Xও তাই। এবার তোমাকে বড় ত্রিভুজ নিয়ে কাজ করে এবার ক্যালকুলেশনটা তোমার করতেই হবে, এছাড়া কোনো রাস্তা নেই। এই ক্যালকুলেশনটুকু, বাকি ক্যালকুলেশন যেটা tan 30 থেকে যেটুকু বোঝাতে গেলাম তোমরা রিপিট করে একবার খাতায় করো, দেখবে জিনিসটা বুঝে যাবে। এবং যদি না বুঝতে পারো তোমরা বলো, আমি পরবর্তী কোনো না কোনো ভিডিওর সেটের মাধ্যমে আমি সেটা এই অঙ্ক নিয়ে আবার আসবো। ওকে, বাকিটা তোমাদের কিন্তু তাড়াতাড়ি করে করতে হবে। আমি এত হাতে কষে করলাম, বাট তোমরা কি থরি না কষবে, তোমরা ডাইরেক্ট অঙ্কগুলো করবে। ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে জলপূর্ণ করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে জল পূর্ণ হবে? ভালো করে দেখো কি বলেছে। বলছে ধরে নিলাম এ একটা নল, আমি ধরে নিলাম এ একটা নল, আর একটা নল হচ্ছে বি। এ নল বলছে 20 মিনিটে, এ নল 20 মিনিটে এবং বি নল তোমার 30 মিনিটে, তোমার 30 মিনিটে ও একটি চৌবাচ্চা পূর্ণ করে ফেলে। তাহলে চৌবাচ্চাটিতে মোট কত লিটার জল ধরে সেটা হচ্ছে এ আর বি যত মিনিটে করে তাদের এলসিএম কিন্তু চৌবাচ্চাতে মোট জল ধরার ক্ষমতা। ক্লিয়ার? তাহলে এর এলসিএম বার করো, 20 আর 30, এর এলসিএম কত হবে? দেখো এলসিএম অনেকে আবার 20-30 বসিয়ে এরমভাবে করে। এই যে 20 এখানে 30 করলে দিয়ে প্রথমে 2 দিয়ে করলে, এইভাবে এলসিএম করার দরকার নেই। মনে রাখবে এলসিএম করার নিয়ম হচ্ছে এই দুটো মান, যতগুলো মান থাকবে তার হাইয়েস্ট যে মান তার গুণিতক করো। 30 1 30, তাহলে 30 করলে 30কে কি 20 দিয়ে ডাইরেক্ট ভাগ যায় না, তাহলে 30 এলসিএম হবে না। 30 দুগুণই 60। তো যদি আমি এখানে 60 লিখি, তোমরা এবার চিন্তা করো এই 60কে কি 20 দিয়ে ভাগ যায়, 3 20 60, আবার 30 দিয়েও 60কে ভাগ যায়, তার মানে এই 60 কিন্তু এই 20 আর 30-এর এলসিএম। তো এইভাবে খুব সহজে কিন্তু এলসিএম করা যায়। এলসিএম করা সেই কষে তোমায় করতে হবে তার কোনো মানে নেই। তাহলে আমি যদি এলসিএম এবার কি করব, 20 দিয়ে 60কে ভাগ করলে কত হয়? 3, তাহলে 3, আর 30 দিয়ে 60কে ভাগ করলে সেটা হয় 2। তাহলে এই যে আমি 3 2 লিখলাম, এটা কি? তোমাকে প্রত্যেকটা জিনিস জানতে হবে এটা কি, তবেই তুমি অঙ্কের মজাটা পাবে। দেখো এই যে 3 লিখলাম আর 2 লিখলাম, এটা মানে হচ্ছে সেই নলটা পার মিনিটে, এ নল বলছে টোটাল 20 মিনিট চললে সে জলপূর্ণ করতে পারে, আবার বি নল যদি 30 মিনিট চলে তবে জলপূর্ণ করতে পারে। তাহলে পার মিনিটে কত করে? এটা হচ্ছে পার মিনিট, অর্থাৎ এ নল 3 ইউনিট জলপূর্ণ করে 1 মিনিটে, আর বি নল 2 ইউনিট জলপূর্ণ করে তোমার 1 মিনিটে। ক্লিয়ার? এর মানে হচ্ছে এইটা। এবার কোশ্চেনের দিকে আসি আমরা। বলছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে
প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চার 10 মিনিটে জল পূর্ণ হবে। এইখানে ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো ভাষার মধ্যেই সব কিছু লুকিয়ে আছে। বলছে নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নলটিকে বন্ধ করলে, এইখানেই সবাই একটু গণ্ডগোল করে। দেখো প্রথম নলটিকে বন্ধ করছে, চৌবাচ্চাটি আর 10 মিনিট চলবে। প্রথম নলটিকে ভালো করে বোঝো, প্রথম নলটিকে বন্ধ করে দেওয়ার পর চৌবাচ্চাটি 10 মিনিট আর চলছিল। তাহলে 10 মিনিট কোন নলটা মানে চৌবাচ্চাটাকে পূর্ণ করেছে? নিশ্চয়ই বি নল, মানে দ্বিতীয় নল। তা দ্বিতীয় নল আমি ধরে নিয়েছি বি নল। তাহলে বি নল 10 মিনিটে কত অংশ করেছে আমাকে সেটা আগে বার করে নিতে হবে। তাহলে বি নল পার মিনিটে করে 2 ইউনিট। তাহলে পার মিনিটে অর্থাৎ 1 মিনিটে যদি 2 ইউনিট করে, তাহলে 10 মিনিটে কত ইউনিট করবে? 20 ইউনিট। কি তাই কি না? 10 মিনিটে ও 20 ইউনিট করবে। তাহলে এই টোটাল ইউনিট থেকে বি নলের 20 ইউনিট তুমি বার করে দাও। তাহলে পড়ে আছে কত? 40 ইউনিট। এই যে 40 ইউনিট, সেটা কারা ভর্তি করেছে? দুটো নল একসাথে ভর্তি করেছে। তাহলে দুটো নল একসাথে যদি কাজ করে, তাহলে ওরা পার মিনিটে দেখো 5 ইউনিট কাজ করে। কেননা এই দুটোর যোগফল 3 আর 2 এর যোগ 5। পার মিনিটে 5 ইউনিট কাজ করে দুটো নল একসাথে কাজ করলে। তাহলে পার মিনিটে যদি 5 ইউনিট কাজ করে, তাহলে ওরা কতক্ষণ কাজ করেছে? আর যতক্ষণ কাজ করেছে তারপরেই তো বন্ধ করার দেওয়ার 10 মিনিট পর্যন্ত বিনল কাজ করেছে না? তাহলে যতক্ষণ কাজ করেছে তখনই আমরা যদি পেয়ে যাই যে এতক্ষণ পর, তার মানে কি যদি 5 দিয়ে ভাগ করি অর্থাৎ 5 8 40, অর্থাৎ 8 মিনিট পর প্রথম নলটিকে বন্ধ করে দিয়েছি, তবে বিনল 10 মিনিট কাজ করে সম্পূর্ণ 60 ইউনিট জল পূর্ণ করেছে। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 8 মিনিট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তো চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে সুনীল সুরেশের 3 গুণ কর্মক্ষম। কথার মানে কি ভালো করে দেখবে। সুনীল SU দিলাম, SUN দিলাম, সুনীল সুরেশের 3 গুণ কর্মক্ষম। আচ্ছা সুরেশ নিচে লিখলাম, সুরেশ দিলাম SUR। ওকে, এটা N সুনীল আর এটা R। তো সুনীল হচ্ছে 3 গুণ বেশি কর্মক্ষম, সুনীল সুরেশের চাইতে। তার মানে সুরেশ যদি ভালো করে বোঝো, সুরেশ যদি 10টা কাজ করে, আমার দেখো কর্মক্ষম দিলে তো তোমার আর দরকারই নেই, কিন্তু তবুও তোমাদের আমি স্টেপ ওয়াইজই আমি এগোচ্ছি, তাতে তোমরা বুঝতে পারবে। আমি পরে বলে দেবো এটা কত সহজে আরও করবে, আগে দেখে নাও। মানে এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে সুনীল যদি 10টা কাজ করে, এই সুরেশ যদি 10টা কাজ করে, সুনীল করবে 30টা কাজ। এই কথার মানে এটাই। ক্লিয়ার? তাহলে এদের এলসিএম কত হবে? এদের এলসিএম হবে 30 হবে, কেননা 30কে 30 দিয়েও ভাগ করা যায় আর 30কে 10 দিয়েও ভাগ করা যায়। তাহলে এলসিএম এইটা কি বেরোলো? এইটা হচ্ছে যদি তারা দুজনে একত্রে 12 দিনে একটি কাজ করে, তবে সুনীল একা কাজটি কত দিনে করবে? এবার এইখানে এইখানে দেখো, এইখানে আমাকে বলেছে দুজনে একত্রে 12 দিনে, তার মানে এগুলো কিন্তু এই যে 30 আর 10 এগুলো কিন্তু দিন। তাহলে একটা জিনিস বোঝো, তোমার কর্মক্ষমতা যদি বেশি থাকে তাহলে তো তুমি কম দিন লাগবে না একটা কাজ করতে, আর যার কর্মক্ষমতা কম তার একই কাজ করতে বেশি দিন লাগবে। তাহলে এইটা কিন্তু উল্টো হবে। জাস্ট 1 মিনিট, আমি আরেকবার করছি। এইটা উল্টো হবে। কেন হবে আশা করি তোমাদের বোঝাতে পারবো। দেখো এখনই দেখো, বলেছে সুনীল সুরেশের 3 গুণ কর্মক্ষম, তার মানে সুনীলের কর্মক্ষমতা বেশি। তাহলে সুনীলের যদি কর্মক্ষমতা বেশি হয় তার তো কম দিন লাগবে না, তাই সুনীল লাগবে হচ্ছে 10 দিন। ও যদি 10 দিনে কাজটা করে, এটা দিন, হ্যাঁ এটা দিনে আছে, তাহলে সুরেশের লাগবে 30 দিন। ক্লিয়ার? তাহলে এদের এলসিএম কত? এদের এলসিএম 30। তাহলে সুনীল একদিনে করে কটা কাজ? 10 দিয়ে 30কে ভাগ করো, তাহলে 3টে কাজ। আর সুরেশ একদিনে করবে কটা কাজ? একদিনে একটা কাজ করবে, কেননা সুনীলের কর্মক্ষমতা 3 গুণ বলেছে। এইখান থেকেই দেখো পেয়ে গেলে। তাহলে সুনীলের কর্মক্ষমতা 3 গুণ আর সুরেশের কর্মক্ষমতা সুরেশের থেকে 3 গুণ, সে যাই হোক না কেন। তাহলে এবার আমাকে বলেছে দুজনে একত্রে 12 দিনে একটি কাজ করে, তাহলে তার টোটাল কাজটা কত ইউনিট সেটা তোমাকে আগে খুঁজতে হবে। যে এই দুজনে মিলে যা কাজ করেছে ঠিক আছে,
তাহলে টোটাল যে কাজটা সেটা কত ইউনিট কাজ এরা দুজন মিলে করবে, সেটা কত ইউনিট কাজ আগে এটা খুঁজতে হবে। তাহলে দুজনে একত্রে বলেছে, তাহলে দুজনে একত্রে একদিনে তারা কত ইউনিট কাজ করে? 4 ইউনিট কাজ করে। তাহলে বলেছে 12 দিনে একটা কাজ শেষ করে, তাহলে 12 দিন, তাহলে একদিনে করে 4 ইউনিট। যেহেতু 12 দিনে কাজটা শেষ করেছে, তাহলে 12 দিনে করবে কত ইউনিট ইন্টু 12, তার মানে কত ইউনিট? 48 ইউনিট। তার মানে এটা দিয়ে কী বার করলাম? ওদের টোটাল কাজের পরিমাণ কত সেটা বার করলাম। তাহলে টোটাল ইউনিট যদি 48 হয়, আমাকে বলেছে সুনীল একা কাজটি কত দিনে করবে। তাহলে সুনীল একদিনে করে কয় ইউনিট কাজ? তুমি বের করেছো, সুনীল একদিনে করে 3 ইউনিট কাজ। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 × 48, অর্থাৎ সুনীল এই 48 ইউনিট কাজটি 16 দিনে কমপ্লিট করবে। এবার মজাদার একটা বিষয় কি এখানে দেখো, মজাদার বিষয়, আমার এতটা করার কোনো প্রয়োজনই নেই। কতটা? এতটা করার আমার পরীক্ষার হলে কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের এটা বোঝানোর জন্য করেছি। তাহলে কি করে করবে? ভাববে কি করে? দেখো ভাবার জায়গাটা কোথায়। আমাকে বলে দিয়েছে সুরেশের থেকে সুনীলের কর্মক্ষমতা বেশি। কত গুণ? 3 গুণ। তাহলে আমি সুনীল লিখলাম, ডাইরেক্ট 3 লিখব, আর সুরেশ 1 গুণ। অবশ্যই সুনীলের যা হবে, সুরেশের যা হবে, সুরেশের থেকে সুনীল 3 গুণ বেশি হবে। ওকে, তাহলে টোটাল ইউনিট তারা একত্রে যদি কাজ করে টোটাল 4 ইউনিট কাজ করে, 12 দিনে কাজ কমপ্লিট করে, তাহলে 4 বরং 48 ইউনিট। তা তুমি একবারেই পেয়ে যাবে 48 কেননা সুনীল তো একদিনে 3 ইউনিট করে না, 3 দিয়ে ভাগ করবে 16 ইউনিট, অর্থাৎ সুনীল 16 দিনে কাজ করবে, অর্থাৎ সুনীল একা কাজটি করতে 16 দিন লাগবে। তো এইভাবেও কিন্তু করতে পারো, তোমাকে এইভাবে করার কিন্তু অঙ্কটা পরীক্ষার হলে কোনো প্রয়োজনই নেই, তোমাদের বোঝানোর জন্য আমি একটু বাড়িয়ে করালাম। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন। তো পরবর্তী কোশ্চেন কী আছে দেখো, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 30 মিনিটে যায় 2 কিমি। এই কথার মানে কি? 30 মিনিটে 2 কিমি মানে হচ্ছে স্রোতের প্রতিকূল বেগ, তার মানে প্রতিকূলে যায়। তাহলে প্রতিকূল অনুকূল হচ্ছে কি তোমার আপস্ট্রিম, আর প্রতিকূল মানে হচ্ছে ডাউন স্ট্রিম। কারণ প্রতিকূলে মানে কি আমি ডাউনের দিকে যাচ্ছি, এটা ধরা হয়। হ্যাঁ, স্রোতের অনুকূলে মানে হচ্ছে অনুকূল হচ্ছে ডাউন স্ট্রিম, আর প্রতিকূল হচ্ছে আপস্ট্রিম। তোমরা বাংলায় যেভাবে খুশি করো, বাংলায় মনে রাখলেই হলো। অনুকূলে মানে যেদিকে স্রোতের বেগ সেই দিকে হচ্ছে নৌকার বেগ। আমরা বলি না আমরা এখন অনুকূলে যাচ্ছি, মানে কি যেদিকে ভালো সেই দিকে যাচ্ছি। প্রতিকূল আমাদের বাধা আসছে, প্রতিকূল মানে কি বিপরীত দিকে যাচ্ছি। ক্লিয়ার? তার মানে প্রতিকূলে বেগ বলা আছে, প্রতি আমি পি দিয়ে ডিনোট করলাম। তো প্রতিকূল বেগ দেওয়া আছে, আমাকে বলেছে 30 মিনিটে যায় 2 কিমি। তার মানে প্রতিকূল বেগ কত? 30/2, অর্থাৎ তোমার কিমি পার ঘন্টা। তো আচ্ছা জাস্ট 1 মিনিট, এটা তো আছে মিনিটে আর এটা আছে কিমিতে। তাহলে 30 মিনিট মানে কত ঘন্টা? 30 মিনিট মানে হাফ ঘন্টা, অর্থাৎ কিমি পার ঘন্টা না, তো 2/হাফ ঘন্টা। তাহলে হাফ ঘন্টা, এই 2টা উপরে চলে গেলে কি হবে? 4, তার মানে 4 কিমি পার ঘন্টা। আশা করি বুঝতে পেরেছো আমি কি করলাম। আমি তো তোমার অ্যাকচুয়ালি গতিবেগ বার করার ফর্মুলা কি দেখো, S = VT, তোমরা সবাই জানো। কোথা থেকে কি করছি আমি তোমাদের সমস্ত কিছু গুছিয়ে বলবো, তাতে কি হবে, হয়তো অঙ্কটা বুঝতে একটু টাইম লাগবে, কিন্তু যেটা বুঝবে না সেটা আর ভুলবে না। তো যেটুকু করবে বুঝে করবে। S = VT, তাহলে V = কি? V = S/T আমরা জানি, অর্থাৎ S মানে হচ্ছে দূরত্ব, তার মানে 2 কিমি। এই যে কিমিটা কি? দূরত্ব, অর্থাৎ এসকে যদি আমরা টি দিয়ে ভাগ করি তাহলে আমরা বেগ পাই। তাহলে প্রতিকূল আমি কী বার করছি? প্রতিকূল বেগ। তাহলে প্রতিকূল বেগ হচ্ছে 2 মানে কিমি বাই আওয়ার। 30 মিনিট দেওয়া আছে, মিনিটকে ঘন্টা করলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাই হাফ হলো, উল্টে গিয়ে ওটা 4 কিমি পার ঘন্টা হলো। আচ্ছা, আর অনুকূল বেগ কত? অনুকূল বেগ বলছে 14 কিমি। তাহলে 14/2 ঘন্টা 20 মিনিট। তাহলে 20 মিনিট 2 ঘন্টা মানে কত? দেখো এটাকে আমি ঘন্টায় করব, তাহলে 2 ঘন্টা 2 ঘন্টায় থাকুক, আর এদিকে 20টাকে তোমার মিনিটটাকে ঘন্টায় করলে আমি 60 দিয়ে করলাম, তার মানে 1/3, অর্থাৎ 2 × 1/3, 3 × 20 = 60, অর্থাৎ 2 × 1/3 করলে কত হবে? 3 × 2 = 6, 7/3, তার মানে 3/7 হয়ে যাবে। এইখানে হচ্ছে 7/3, তাহলে এটা উল্টে গিয়ে কত হবে? 14 × 3/7, 7 দিয়ে কাটলে 7 × 2 = 14, তার মানে 3 × 2 = 6, অর্থাৎ 6 কিমি পার ঘন্টা। আশা করি বুঝতে পেরেছো।
আমি কি করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রতিকূল বেগ পেলাম কত, জাস্ট 1 মিনিট। ওকে, প্রতিকূল বেগ পেলাম আমরা 4 কিমি পার ঘন্টা, আর অনুকূল বেগ পেলাম আমরা 6 কিমি পার ঘন্টা। আমাকে বলেছে স্রোতের গতি ঘন্টায় কত কিমি। তো একটা ফর্মুলা তোমাদের জানতে হবে, যে নৌকার বেগ বার করতে গেলে, এটা ফর্মুলাটা মনে রেখো, তোমরা নোট ডাউন করে নিতে পারো। যদি নৌকার বেগ বার করতে হয় তাহলে অনুকূল বেগ আর প্রতিকূল বেগ এই দুটো যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। কেন করতে হয় সেটা পরে কোনো ভিডিওতে জানাবো, যে কেন এটা করতে হয় সেটা তোমরা জানো, কিন্তু হয়তো অনেকে নাই জানতে পারো। আর যদি স্রোতের বেগ বার করতে হয় তাহলে অনুকূল বেগ থেকে প্রতিকূল বেগ বিয়োগ করে, কারণ অনুকূল বেগটা বেশি হবে, প্রতিকূল বেগ সবসময় কম হবে, তো অনুকূল বেগ মাইনাস প্রতিকূল বেগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। আমাকে চেয়েছে স্রোতের বেগ, তাহলে আমরা কী করব, অনুকূল বেগ কত, অনুকূল বেগ 6 মাইনাস প্রতিকূল বেগ কত 4, তাকে 2 দিয়ে ভাগ। তার মানে 6 মাইনাস 4 মানে কত, 2/2, 2/2 মানে কত, 1 কিমি পার ঘন্টা। তো আচ্ছা গতি ঘন্টায় কত কিমি বলেছে, তো ঘন্টায় হচ্ছে 1 কিমি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো অঙ্কটা কিভাবে হলো। ওকে, তো এইভাবেই কিন্তু পরীক্ষার হলে করতে হবে, খুব তাড়াতাড়ি করতে হবে, আমি বোঝাতে টাইম লাগছে, এটাই স্পিডিলি তোমাকে কাজটা করতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে একটি ট্রেন কোনো এক নির্দিষ্ট গতিবেগে হাওড়া স্টেশন থেকে চন্দননগর স্টেশনে যেতে তার 48 মিনিট সময় নেয়। যদি গতিবেগ 5 কিমি পার ঘন্টা বৃদ্ধি করা হয় তবে একই দূরত্ব 45 মিনিট অতিক্রম করে। তাহলে দেখো আগে লাগতো কত মিনিট, আগে লাগতো 48 মিনিট, এখন লাগছে 45 মিনিট, কত মিনিট কম, 3 মিনিট কম। কি করলে গতিবেগ 5 কিমি পার ঘন্টা যদি বৃদ্ধি করা হয় তাহলে ট্রেনের পূর্বের গতিবেগ কত ছিল। দেখো অঙ্কটা একদম ইজি অঙ্ক। দেখো আগে ধরে নাও, আমি ধরে নিলাম ট্রেনটির পূর্বের গতিবেগ x কিমি পার ঘন্টা ছিল, পূর্বের গতিবেগ। দেখো আমি একটা জিনিস তোমাদের বলে রাখি, তোমরা এই অঙ্কগুলো অনেকেই টেকনিক্যালি করতে চাও, মানে শর্ট ট্রিক ইউজ করে। দেখো শর্ট ট্রিক ইউজ করে কিন্তু তুমি এখনকার যে লেভেলের কোশ্চেন হয়, মানে তুমি শর্ট ট্রিক অ্যাপ্লাই করতে পারবে না, তোমাকে কোথাও না কোথাও আটকে দেবে। তো ইকুয়েশান করে অ্যান্সার করাটা শেখো। হয়তো অনেকের প্রথম সমস্যা হবে, কিন্তু তোমরা যদি একভাবে করে যাও, শিখতে থাকো, তখন দেখবে ইকুয়েশন করে অঙ্কটা কোনো ব্যাপারই না, কেননা সেটা তোমার পুরো নলেজের উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে। তো অঙ্ক ভুল হওয়ার চান্স কম, এবং জানো রেলওয়েতে 1/3 করে নেগেটিভ মার্ক। তো কটা ভুল হয়ে যাওয়া মানে তুমি কতজনের পিছনে পড়ে যাওয়া, সেটা তুমি যারা নতুন দিচ্ছ তারা বুঝতে পারবে না, কিন্তু যারা অনেকদিন দিয়ে আসছো তারা জানো যে সামান্য পয়েন্টে নাম্বারের জন্য কিন্তু অনেকেই বাদ পড়ে যায়। তো দেখে নাও তাহলে কি বলেছে, x কিমি পার ঘন্টা বেগে ট্রেনের পূর্বের গতিবেগ ছিল। আচ্ছা এই কথার মানে কি, x কিমি পার ঘন্টা, এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে ট্রেনটি 1 ঘন্টায় যেত x কিমি, এটার মানে এটাই। তাহলে আমাকে সব এখানে মিনিটে দিয়েছে, তাহলে আমি মিনিটে কাজ করি। তার মানে আমি ধরে নিই ট্রেনটি 60 মিনিটে, প্রথমে আগে যেত, আগে ট্রেনটি পূর্বে 60 মিনিটে যেত, 60 মিনিটে যেত কত কিমি তোমার, কোথায় গেল, 60 মিনিটে যেত x কিমি পূর্বে। তাহলে এখন তাহলে 48 মিনিটে কত যাবে, কেননা আমাকে বলেছে যে সে হাওড়া স্টেশন থেকে চন্দননগর স্টেশনে যেতে তার 48 মিনিট সময় নেয়। তাহলে 48 মিনিটে সে কতটা যাবে, 48 মিনিটে যাবে x বাই 60 ইন্টু 48। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, 12 দিয়ে কাটি, তো 4 বারং 48, 5 বারং 60, ক্লিয়ার, 5 বারং 60, তাহলে এটার মান কত বেরোলো, 4x বাই 5, ক্লিয়ার। আচ্ছা আর একটা ক্ষেত্রে কি, আর একটা ক্ষেত্রে আমি বলতে পারি, আমাকে বলেছে যদি গতিবেগ 5 কিমি পার ঘন্টা বৃদ্ধি করা হয়, তাহলে আমি ধরে নিলাম এখন ট্রেনটি 60 মিনিটে যায় x প্লাস 5। এগুলো কিন্তু তোমাকে এত লিখতে হবে না, তুমি যখন ওস্তাদ হয়ে যাবে না, তখন তুমি মুখে মুখেই করতে থাকবে, এ যায় x কিমি, তাহলে 48 যাবে 4x বাই 5, একবারে হয়ে যাবে। তাহলে 60 মিনিটে যায় x প্লাস 5 কিমি, তাহলে তোমার এখন 45 মিনিট সময় নেয়, তাই না? তাহলে 45 মিনিটে যাবে কত, x প্লাস 5 বাই 60 ইন্টু 45। তাহলে এটা কাটাকাটি করলে কত তোমার হচ্ছে 9 দিয়ে না, তোমার হচ্ছে 45 5 দিয়ে যাবে, তো 5 নং 45 আর 5 বারং 60, অর্থাৎ তোমার বেরোচ্ছে কত, 9x বাই 12। তার মানে 3 দিয়ে যাবে আবার, 3 3 9, একবারই হতো, 3 4 12, তার মানে আমি কত পেলাম এখানে, 3x বাই 4, ক্লিয়ার। তাহলে একটা মান পেলাম। এই যে মানগুলো পাচ্ছি এগুলো বুঝতে হবে যে যখন 48 মিনিটে যাচ্ছে
তার তখন 48 মানে মিনিটে সে 4x/5 দূরত্ব যাচ্ছে। আবার যখন গতিবেগ 5 কিমি বাড়ানো হয়েছে তখন সে 45 মিনিটে ওই একই দূরত্ব যাচ্ছে। তাহলে আমি বলতে এক্স কেন, এটা x+5, সরি এটা x+5। তাহলে আমি বলতে পারি যে এই যে দূরত্ব দুটো বার করলাম, কোন দূরত্ব, এই যে 4x/5 আর যে এই যে 3 × x+5/4, এই দুটো মান সমান কি না? আরে সমানই তো হওয়ার কথা না। 3 × x+5/4 আর এইদিকে যে 4x/5, এই দুটো মান সমান তো। তাহলে তোমাকে কি করতে হবে, এই দুটো শুধু ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ 4x/5 এইদিকে 3 × x+5/4, পরের পেজে যাচ্ছি। অর্থাৎ 4x/5, কেননা এই দুটো দূরত্ব তো সমান, আর 3 × x+5, পেনটা আবার ডিস্টার্ব করছে, x+5/4, এই দুটো মান সমান। কোনাকুনি ক্যালকুলেশন করো, তাহলে কোনাকুনি গুণ করলে আমি পাবো 4 4 16x ইকুয়াল টু, এটা যদি কোনাকুনি গুণ করি তাহলে 3 × 5 = 15 × x+5। ওকে, আবার ক্যালকুলেশন, তাহলে 16x আর 15xটা বাঁদিকে নিয়ে নাও, তাহলে 15x ইকুয়াল টু 5 × 15 75, তার মানে x = 75, অর্থাৎ 75 কিমি/ঘন্টা হচ্ছে ট্রেনটির পূর্বের গতিবেগ ছিল। তো এই ইকুয়েশন সলভ করা কিন্তু আহামরি কিছু না। ওকে, এগুলো আহামরি কিছু না, এগুলো যত অঙ্ক করবে তত দেখবে খুব ইজি হয়ে যাবে ব্যাপারগুলো। তো 75 কিমি/ঘন্টা। আচ্ছা, অপশান ডি এখানে মনে হয়, যাই হোক এডিটিংয়ের সময় অপশান ডিটা মনে হয় কাট পড়ে গেছে। তো যাই হোক 75 কিমি/ঘন্টা কিন্তু তোমার ট্রেনটির পূর্বের গতিবেগ ছিল। এবং এইভাবে অঙ্ক করলে কিন্তু তুমি খুব তাড়াতাড়ি এবং ভুল ছাড়া তোমার অঙ্ক হবে। প্রথম কথা হচ্ছে ভুল ছাড়া। আর শর্ট ট্রিক ইউজ করলে কোথা থেকে কী করবে আমি বলছি না, শর্ট ট্রিক দিয়ে হয় না, কিন্তু দেখো এখনকার যে অঙ্কের যে প্যাটার্ন হয় না, সেগুলো শর্ট ট্রিকে কাজ করে না অনেক সময়। তো চলো পরবর্তী কোশ্চেন। বলছে কোনো একটি দ্রব্যের ধার্য মূল্য 420 টাকা, দোকানদার 10% এবং 20% পরপর দুবার ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? তো খুব ইজি অঙ্ক, আশা করি সকলেই পারবে। এই টাইপের ছাড়কে বলা হয় সাকসেসিভ ছাড়। ক্লিয়ার? তাহলে দেখো টোটাল ওর ধার্য মূল্য ছিল কত, 420 টাকা। ও 10% ছাড় দিয়েছে প্রথমে, তাহলে নিয়েছে কত টাকা, নিয়েছে কত, 90। 10% ছাড় দিলে কতর দাম ছিল, তাহলে 90% দাম নিয়েছে, 10% ছাড় দিয়েছে। তো এটা 90/100 না লিখে একবারে 9/10 লেখা যায়। তো তোমরা কেন 90/100 লিখবে, তাই না? একবারে 9/10 লিখবে। তো 9/10 হলো ইন্টু এর উপরে আবার 20% ছাড় দিয়েছে। পরের বার বলেছে প্রথমে 10% পরে 20%, তাহলে 20% ছাড় দিলে এর উপরে নিয়েছে কত, 80%, তার মানে 8/10। যত পারবে ছোটো করে লিখবে, 0 0 তো অটোমেটিক কেটে যাবে না। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তো এই 0 কাটা গেল। আচ্ছা, আর কিছু আছে, এখানে 10 আছে, এখানে 10 থাকলে পরে পয়েন্ট দিতে সুবিধা হবে। তো 10 নিয়ে কিছু করো না। তো 42কে 9 8 9 72, অর্থাৎ 42 আর 72 তোমার গুণ, প্লেন গুণ। এবার দেখো একটা জিনিস, 2 2 4, তো লাস্টে 4 কোথায় আছে, দেখো এইখানেই একমাত্র 4 আছে। তো এইভাবে কিন্তু তুমি দেখেই কিন্তু বুঝে যাবে। যদি ইউনিট ডিজিট এখানে সমান থাকতো, আরেকটা অপশানও 4 থাকতো, তখন তোমাকে পরের অপশানে যেতে হতো পরের মানটা দেখতে। তো এইভাবে তোমাকে আর ক্যালকুলেশন করার দরকারই নেই। 302.40 টাকা, এটা কিন্তু এনটিপিসির অঙ্ক, এটা এনটিপিসির অঙ্ক আমি তুলে দিয়েছি। হয়তো সালটা আমি দিই না, কোন সালে এসছে না এসছে, কিন্তু আমি কিন্তু বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কী এসছে তার সেইগুলোও দিই এবং তার উপর বেস করে আরও বিভিন্ন অঙ্ক দিই। তা আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা কীভাবে হলো। এবং সাকসেসিভ দিলে তোমাকে এইভাবেই করতে হবে। পরবর্তী কোশ্চেন বলছে, যদি সুদের পর্ব 6 মাস হয় তবে বার্ষিক 10% সুদের হারে 1200 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হবে? দেখো আমি তো ওটা 5 সেকেন্ডে করে দিতে পারি, কিন্তু জিনিসটা আগে বোঝার চেষ্টা করো। এই যে কথাটা বলেছে এটার মানে কি? দেখো এইখানে তোমরা একটা প্রশ্ন করতে পারো, স্যার বার্ষিক 10% সুদের হারে বলেছে, আবার বলেছে 6 মাসে, ব্যাপারটা কি? তো ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে তোমার 10%টা অর্ধেকভাবে দিতে হবে, মানে 1 বছরে 10%, তাহলে আমি 6 মাসে অ্যাকচুয়ালি 5% করে আমাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে। বুঝতে পারলে? এটা যদি তোমার কোয়ার্টারলি হতো, এটা হাফ ইয়ারলি না হয়ে কোয়ার্টারলি হতো, তখন 10%কে 3 দিয়ে ভাগ হতো,
তখন হয়তো তোমাকে 9% দিত, মানে এমন মান দেবে যেটা তোমার অঙ্কটা হবে, এমন কিছু মান দেবে না। আবার দিতেও পারে সেই অঙ্ক কিভাবে করতে হয়, পার্সেন্টেজকে কীভাবে ভাঙতে হয়, হ্যাঁ খুব তাড়াতাড়ি সহজে, সেটা আবার সেই অঙ্কের ক্ষেত্রে আলোচনা করে দেবো। ওকে, তো মানেটা বুঝেছো যে 10%কে তোমাকে 6 মাসে যখন দিয়েছে তখন সেটাকে ডিভাইড করে দিতে হবে 2 দিয়ে, কেননা তোমাকে 6 মাস অন্তর বলেছে। তাহলে 1 বছর 12 মাস, তাহলে তার হাফ মানে 6 মাস, তাহলে 2 দিয়ে ভাগ করলে 5 মাস 5 মাস করে তোমাকে মানে 5% করে ইন্টারেস্ট তোমাকে গুনতে হবে। তাহলে 1200 টাকাটা, এই যে 1200 টাকার আমার ইন্টারেস্ট যাবে, আগে অঙ্ক নিয়ে আমি কেন এত বেশি বকছি, তার কারণ আগে অঙ্কটাকে বোঝাচ্ছি তোমাদের। ওকে, তাহলে 1200 টাকার প্রথম 6 মাসের 5% কত টাকা? দেখো খুব সহজ, 1200 টাকার প্রথম 6 মাসের 5% কত টাকা কী করে বার করবে? তুমি থোড়ি না 5% করবে, তোমাকে আমি শিখিয়ে দিয়েছি যে 100 টাকার, তোমাকে আমি কি শিখিয়ে দিয়েছি তোমাদের, যে 100 টাকার যদি আমরা বলি 10% মানে কত, তখন বলেছি তোমরা একটা জিরো কেটে দেবে। তাহলে 100 টাকার 10% মানে যদি 10 টাকা হয়, তাহলে তোমরা বলো 1200 টাকার তোমার 10% মানে কত হবে? তোমরা বলবে 120 টাকা স্যার, অবশ্যই 120 টাকা, 1200 টাকার 10%। তাহলে 5% কত হবে? আরে 10% যদি 120 হয়, 5% 60 টাকা হবে কি না? ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো মুখে মুখে অঙ্ক করলে কত সহজ হয়। তুমি এই অঙ্কটা কিন্তু I=PTR/100 দিয়ে করতে পারো, বা তুমি আরেকটা ফর্মুলা আছে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা, সেই পি, তারপরে P+1 + R/100 হোল টু দি পাওয়ার, সেই যদি 6 মাস অন্তর হয় এখানে n/12, ওই দিয়ে করতে পারো, আমি বলছি না। কিন্তু তোমাদের আমি যে প্রসেসটা বলছি, তোমরা এই প্রসেস একবার শিখে গেলে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে, তখন এই ফর্মুলা কিচ্ছু লাগে না, ফর্মুলা কিছু লাগে না। ওকে, তো আমি এই কারণে তোমাদের এইভাবে বোঝাচ্ছি। দেখো তাহলে 1200 টাকার 5% মানে কত পেলাম? 60 টাকা। আমাকে তো বলেছে 1 বছর না, তাহলে আমি 6 মাসের বার করলাম 60 টাকা, তাহলে 1 বছরের কত হবে? 1 বছরের হচ্ছে 60 120 টাকা। তাহলে এই যে 120 টাকা পেলাম, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, SI। তাহলে 1200 টাকার 1 বছরের সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ পেলাম হচ্ছে 120 টাকা। কী করে পেলাম বুঝিয়ে দিলাম। প্রথমে 10% ধরে নিয়ে তারপর 5% করে নিয়ে তারপর তার ডবল করলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে চেয়েছে চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ মানে কি? চক্রবৃদ্ধি সুদ মানে যে সুদটা তুমি পাচ্ছ সেই সুদের উপর আবার সুদ পাবে। কিন্তু সরল সুদের ক্ষেত্রে কি হয়? সুদের উপর সুদ হয় না, তুমি আসলের উপরই শুধু সুদ হয়। ক্লিয়ার? আর চক্রবৃদ্ধি সুদে কি হয়? তুমি আসলের উপর সুদ তো পাবেই, আবার সুদের উপর সুদও কিন্তু ধার্য করা হয়। এই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে প্রথম 6 মাসে এবার চক্রবৃদ্ধি সুদ বার করছি। দেখো CI বার করছি, কীভাবে বার করছি একটু মনোযোগ দিয়ে দেখো, দেখবে এত সহজ অঙ্ক হয় ভাবতে পারবে না। প্রথম 6 মাসে আমরা পাচ্ছি 60 টাকা। প্রথম 6 মাসে কোনো তো সুদ পাইনি, প্রথম 6 মাসে শুধু আসলের উপর যে সুদটা পাবো সেটাই। তাহলে প্রথম 6 মাসে 1200 টাকার আমরা সুদ পেলাম 60 টাকা। এবার দ্বিতীয় বছরে যাচ্ছি, দ্বিতীয় বছর না মানে দ্বিতীয় যে 6 মাস, অর্থাৎ এই দুটো মিলে হবে 1 বছর। দ্বিতীয় 6 মাসে আসলের যে অর্থাৎ 1200 টাকার 60 টাকা তো পাবই, তার সাথে এই যে 60 টাকা প্রথম বছর মানে প্রথম 6 মাসে যে 60 টাকা পেয়েছিলাম সুদ হিসাবে, সেই সুদের উপরেও তো আমি সুদ পাবো। সেই সুদের উপরে সুদ পাবো 5%। তাহলে কত? 5 6 30 মানে 3 টাকা। 5 6 30, 5% মানে কত? 5% মানে তুমি তোমাদের যদি 5 6 30 কী করে হলো বুঝতে না পারো, তাহলে তুমি আগে 10% করো। তাহলে 10% মানে যদি 6 টাকা হয়, তাহলে 5% মানে কত হবে? 3 টাকা হবে না? তো 3 টাকা। তাহলে এই দুটো মিলে অর্থাৎ এই পুরোটা মিলে আমি পেলাম কি? চক্রবৃদ্ধি সুদ। তাহলে টোটাল চক্রবৃদ্ধি সুদ আমরা পেলাম কত? 1 2 3 অর্থাৎ 60 + 60 120 যোগ 3 অর্থাৎ 123 টাকা। SI পেয়েছি হচ্ছে মানে সিম্পল ইন্টারেস্ট 120 টাকা। CI অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট 123 টাকা। তাহলে পার্থক্য কত? আমাকে চেয়েছে পার্থক্য কত, তাহলে পার্থক্য হবে কত? 3 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা বোঝাতে আমার টাইম লাগছে, কিন্তু একবার যদি আমার টেকনিকটা তোমরা ধরে ফেলো,
তাহলে দেখবে এখানে 1 বছর কেন, তোমাদের এখানে 4 বছর দিক 5 বছর দিক কোনো ব্যাপার না, তোমরা 1 বছরের জন্য করবে, তাকে 4 দিয়ে গুণ করে দেবে, 4 বছরের হয়ে যাবে। আর সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে তখন তোমাকে একটু ভেবে করতে হবে, আর যখন যেমন দেবে তখন তেমন করাবো। যদি বড় মান দেয় তখন কীভাবে করতে হবে সেই টেকনিকও তোমাদের বলে দেবো। তো ছোটো মান দিলে তোমরা এইভাবে কিন্তু অঙ্কটা করতে পারো। ওকে, চলো। তো বিভিন্ন মানের ক্ষেত্রে অঙ্কের টেকনিক কিন্তু বিভিন্ন টাইপের হয়ে যাবে। ওকে, পরবর্তী কোশ্চেন। তো আজকে লাস্ট অঙ্ক দেখো, একটু বোঝাচ্ছি তোমাদের, একটু বেসিক থেকে বোঝাচ্ছি বলে একটু টাইম লাগবে। 10টা অঙ্কে কখনোই 1 ঘন্টা লাগবে না অ্যাকচুয়ালি পরীক্ষার হলে, তোমাদের বোঝাচ্ছি বলে ভালো করে, তাই টাইমটা লাগছে। ওকে, তো যারা ধরো পারবে তারা তোমরা অ্যাভয়েড করতে পারো, মানে দেখে অন্য অঙ্ক যেতে পারো, বা তোমরা বাড়িতে নিজেরা করতে পারো তাড়াতাড়ি, যারা অনেক দিন আগে থেকে প্র্যাকটিসের মধ্যে আছো বা জানো। ওকে, দেখো, এ একা 1000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করার কয়েক মাস পরে বি 4000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনে সমান লাভ পেয়ে থাকলে ব্যবসা শুরু করার কত মাস পরে বি যোগ দিয়েছিল? তো দেখো, 1000 টাকা মূলধন নিয়ে যে যোগ দিয়েছিল সে নিশ্চয়ই বছরের 1 বছর পুরোই কাজ করেছে। তাহলে 1 বছর পর্যন্ত ওর টাকা খেটেছে কত? 1000 ইন্টু 12 মাস, তাই না? 1 বছর ও প্রতি বছর 1000 দিয়ে শুরু করেছে এবং 12 মাস টাকাটা খেটেছে। প্রতি বছর 1000 না, সরি, ও 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে এবং 12 মাস পর্যন্ত ও টাকাটা খাটিয়েছে। ক্লিয়ার? তাহলে ও টোটাল টাকা খাটিয়েছে কত? এতগুলো। ক্লিয়ার? এতদিন, 12 মাস মানে এতদিন। আচ্ছা, যাই হোক, এবার দেখো বি বলছে কয়েক মাস পর। আচ্ছা, এটা কি পেলাম? এই যে 1000 ইন্টু 12, এটা কি পেলাম? এটা অ্যাকচুয়ালি টোটাল কি পেলাম? ওর যে বলেছে না দুজনে সমান লাভ পেয়ে থাকলে, তার মানে প্রফিট ইকুয়াল টু কি? প্রফিট মানে কি? প্রফিট মানে হচ্ছে মূলধন ইন্টু সময়, তাই কি না? বুঝতে পারলে তো? দেখো, এইটা কিন্তু মনে রাখতে হবে। প্রফিট মানেই হচ্ছে প্রিন্সিপাল মানে মূলধন, আমি এটা পি দিয়ে করলাম, এটা পি আর দিয়ে করলাম। পি আর মানে প্রফিট, প্রিন্সিপাল ইন্টু টাইম, তবেই কিন্তু প্রফিট। ক্লিয়ার? অর্থাৎ তুমি যে টাকাটা খাটাচ্ছ, তুমি যত দিন খাটাবে তত প্রফিট বাড়বে, তাহলে সময়ের সাথে সাথে তোমার প্রফিট কিন্তু বাড়বে। তাহলে প্রফিট ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস টাইম, প্রিন্সিপাল ইন্টু টাইম। ওকে, তাহলে এটা আমার প্রফিট বেরোলো। আবার দুজনের বলেছে সমান প্রফিট, এই যে বলেছে আমাকে সমান লাভ পেয়ে থাকলে, তাই আমি ইকুয়াল চিহ্ন দিলাম। ও 4000 টাকা খাটিয়েছে, বলছে কয়েক মাস পর, আমি ধরে নিলাম ও এক্স মাস পর, তাহলে 12 মাস নিশ্চয়ই খাটায়নি, তাহলে 12 থেকে আমি এক্সটা বাদ দিলাম। 12 থেকে 12 মাস তো খাটায়নি না, তাহলে এক্স মাস পর, তাহলে আমি 12 থেকে এক্সটা বাদ দিলাম, তার মানে অত মাস পর কিন্তু ও টাকাটা খেটেছে, কিন্তু মূল লাভ পেয়েছে দুজন সমান, কেন ও টাকাটা বেশি দিয়েছে। এবার ক্যালকুলেশন করো, তাহলে এইদিকে তুমি এই 3টে জিরো আর এইদিকের এই 3টে জিরো কেটে দাও, তাহলে 12 ইকুয়াল টু, কোনো কিছু গুণ করতে নেই, যখন কিছু করবে না হট করে গুণ করে দেবে না, তাহলে এইদিকে 4 বারং 48 মাইনাস এক্স, তাহলে এই এক্সটাকে বাদিকে নিলাম, এক্স ইকুয়াল টু 48 মাইনাস 12 দিয়ে, তার মানে কত হবে তোমার হচ্ছে 6 আর দিকে 3, অর্থাৎ এক্স হচ্ছে 36 কেন হবে? ও সরি, এটা 4x হবে তো না, 4 ইন্টু এক্স মানে 4x, এখানে 4x, তো এইখানে 4x, এখানে 4x, তো এক্স ইকুয়াল টু কত হবে? 36/4, তার মানে 4 নং 36, অর্থাৎ 9 মাস। তার মানে ও 9 মাস তোমার হচ্ছে কি বলেছে, ব্যবসা শুরু করার 9 মাস পরে বি যোগ দিয়েছিল। তো আশা করি বুঝতে পেরেছো। তো এই হচ্ছে অঙ্ক। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো তোমাদের কেমন লাগছে, আর তোমাদের কোন চ্যাপ্টারের উপর দুর্বলতা আছে সেটাও বলবে, আমি সেই চ্যাপ্টার নিয়ে আসবো, বা ইন্ডিভিজুয়ালি সেই চ্যাপ্টারের উপর কিছু অঙ্ক করাবো, এবং এইগুলোই কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে বারবার আসে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।